ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং ডিএটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। সংকল্পপত্রে তারা বলেছিল ৪৫ দিনের মধ্যে ডিএ এবং বেতন কমিশন লাগু করবে। বেতন কমিশন লাগু করতে গেলে এই যে ৪২% ডিএটা কিন্তু সম্পূর্ণ দিতে হবে। অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের বয়স ৮০, ৮৫, ৯০, এমনকি প্রায় ১০০ ছুঁই ছুঁই, অসুস্থ, মারাত্মক ব্যাধিতে আক্রমণ, তারা একটা পয়সাও পায়নি। আমাদের কাছে ফোন করে বলছে যে মলয়বাবু আমরা কি এই জীবদ্দশায় ডিএটা পাবো না? অতি প্রতীক্ষিত বৈঠক, এর আগের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার সাথে আপনাদের বৈঠক হয়েছে, কিন্তু অতটা সদুত্তর আপনারা পাননি। আপনারাই বারংবার মিডিয়ায় সেই অভিযোগ জানিয়েছেন। গতকাল বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে আপনাদের বৈঠক, সেখানে কি সদুত্তর পেলেন? কতটা পজিটিভ মনে হলো সেই বৈঠক? দেখুন, বৈঠকটা ছিল আমাদের যে পঞ্চম বেতন কমিশনের যে ডিএ মামলা, তার যে ভার্ডিক্ট গত ৫ই ফেব্রুয়ারি বেরিয়েছিল। ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং ডিএটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। সেই ব্যাপারেই আলোচনা ছিল। কিন্তু আমরা লক্ষ্য করলাম মাননীয় মুখ্যমন্ত্রী প্রথমেই যে বক্তব্যটা তিনি শুরু করেছেন সেটা হচ্ছে বর্তমান ডিএ এবং বেতন কমিশন। তা তিনি যে বলছেন তখন আমরা আমাদের মনে একটা যে সন্দেহ জেগেছে, নিশ্চয়ই তাদের যে সংকল্পপত্র, আপনারা সকলেই জানেন সংকল্পপত্রে তারা বলেছিল ৪৫ দিনের মধ্যে ডিএ এবং বেতন কমিশন লাগু করবে। এটা পরিষ্কার, সবাই জানে। তিনি সেই সূত্র ধরেই তার যে কথাবার্তায় আমরা কিন্তু সেটা প্রমাণ পেলাম। তিনি তখন প্রথমেই বলল, দেখুন আপনাদের ৪২% মহার্ঘ ভাতা বাকি আছে, এটা আমি জানি। আমি বিগত সরকারের মতন ২-৪% আপনাদেরকে ছুড়ে দেব না। আগামী ২২শে জুন ৮ মাসের জন্য বাজেট করছি। সেক্ষেত্রে আপনারা এই যে বকেয়ার যে ৪২% ডিএটা বাকি আছে, তার একটা গুড নিউজ আপনারা পাবেন। তবে হ্যাঁ, কত শতাংশ সেটা আমি এখানে বলছি না, গুড নিউজ পাবেন। তারপরে বলল এই যে আপনাদের যে বেতন কমিশন সুপারিশ হয়েছে ঠিকই, সেটা দেখবেন ডিসেম্বর মাসের মধ্যে রিপোর্ট দিয়ে দেবে এবং ১লা জানুয়ারি থেকে ২৭ লাগু হবে। দেখুন, এই বার্তাটা যখন মাননীয় মুখ্যমন্ত্রী এই যে সংগঠন ৪টা উপস্থিত ছিল তাদের কাছে যখন উত্থাপন করে, স্বাভাবিকভাবে আমরা যার পর নাই খুবই মনে মনে কিন্তু আমাদের একটা উৎসাহ জেগেছিল যে সত্যি কথা যে এইভাবে যদি আমরা ডিএটা এবং বেতন কমিশন পেয়ে যাই, কারণ বেতন কমিশন লাগু করতে গেলে এই যে ৪২% ডিএটা কিন্তু সম্পূর্ণ দিতে হবে। তাহলে যদি ২২ তারিখে ঘোষণা করে যে অন্তত অর্ধেক ডিএ ২১% হবে, ৪২% অর্ধেক হয়, সেখানে যদি ১৮-২০ও করে, তার পরবর্তী যে ফেজে আর একটা দিয়ে যদি ৪২% করে দেয় এই ৬-৭ মাসের মধ্যে, তাহলে সেটা আমাদের কাছে, কারণ আমরা তো ডিএ এইভাবে পাই না, একটা বড় অ্যাচিভমেন্ট হবে। এইটা আমরা সকলেই উৎসাহের সঙ্গেই গ্রহণ করেছি। তারপরেই আমাদেরকে বলে যে আপনাদের ডিএর যে এই যে বকেয়া ডিএ বেতন কমিশন, পঞ্চম বেতন কমিশন নিয়ে সেই ব্যাপারটা আপনারা বলুন। আমাদের মাননীয় শ্যামল মিত্র বলেছে যে দেখুন ব্যাপারটা যে এই যে অর্ডার, ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট এবং ডিএটা দিতে হবে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে। এটা আমরা বিগত 10 বছর ধরে ট্রাইব্যুনাল, উচ্চ আদালত, সর্বোচ্চ আদালতে এর মান্যতা পেয়েছি। এই মান্যতা পাওয়ার পরে তারা একটা কমিটি করেছে, ইন্দু মালহোত্রা কমিটি। সেই কমিটির সঙ্গে সরকারের, বিগত সরকারে ৮ বার বৈঠক হয়েছে, আমাদেরও একবার বৈঠক হয়েছে। তার পরবর্তীকালে 2টো বৈঠক আবার ক্যান্সেলও করেছে। আমাদের কাছে যে মানে আপনার এফিডেভিট চেয়েছে, তারপরে বললো যে আপনারা লিখিত এফিডেভিট দিন আপনাদের যে দাবিটা আর কি। সেই বার্তার কিন্তু আমরা গত যখন 6 তারিখে মামলা ছিল, 5 তারিখে গিয়েছিলাম, সেদিন আমরা কিন্তু সশরীরে তার অফিসে জমা দিয়ে এসেছি।
বলল যে দেখুন আপনারা এই যে এই মামলাটাকে আমি কুর্নিশ জানাই, আপনারা যেভাবে লড়াই করেছেন আমরা এই বকেয়া ডিয়াটা দেব। হ্যাঁ, আপনারা জানেন যে ইন্দু মালহোত্রা কমিটি গঠন করেছেন, তাদের সঙ্গে আমাদের একটা বৈঠকও অলরেডি হয়ে গেছে। আর একটা বৈঠক খুব তাড়াতাড়ি হবে। সেই বৈঠকটা হয়ে যাবার পর আমরা আপনাদেরকে আবার ডেকে নেব। ডেকে নিয়ে কিভাবে এই ডিএটা দেওয়া যায় সেই ব্যাপারে আমরা আলোচনা করব। এটা খুব তাড়াতাড়ি হবে। তারপরে দ্বিতীয় ব্যাপারে আসলাম যে দেখুন অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে বিগত যে সরকার ছিল তারা দেয়নি, কিন্তু তারা দিতে বাধ্য হয়েছে। কারণ বলেছে 1/4 থেকে 31/12/19 পর্যন্ত এই বকেয়া দিয়ে অ্যাজ পার সিপিআই অনুসারে দিতে হবে, এবং কিভাবে দিতে হবে, কতদিনের মধ্যে দিতে হবে সেটাও বিশ্লেষণ করে দিয়েছিল। ইমিডিয়েট এফেক্ট 25%, তারপরে ফার্স্ট ইনস্টলমেন্ট 6 মার্চের মধ্যে, 31 মার্চের মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্ট দিতে হবে, এবং 15 মের মধ্যে সম্পূর্ণ ডিএ ক্লিয়ার করতে হবে। সেটাই তদারকি করবে কিন্তু ইন্দু মালহোত্রা কমিটি। কিন্তু আমরা ইন্দু মালহোত্রা কমিটির কাছ থেকে কোনো ভালো রেসপন্স পাইনি। এখন ঘটনাটা হলো তারা দিয়েছে, হয়তো আমরা যেহেতু কন্টেম্প পিটিশন করেছি, সেখান থেকে কন্টেম্প পিটিশন থেকে বাঁচতে তারা নিজেরাই বলল যে 8 থেকে 15 পর্যন্ত এগুলো এইচআরএমএস এ নেই, সেক্ষেত্রে এগুলো স্ক্যান করে বিভিন্ন কর্মীদের, অবসরপ্রাপ্ত কর্মীদের যে সার্ভিস বুক স্ক্যান করে সেগুলো ঢুকাতে হবে পোর্টালে। কিন্তু পোর্টালে ঢুকানো আছে, মানে এইচআরএমএস এ ঢুকানো আছে 16 সাল থেকে 19 সাল পর্যন্ত। তাই আমরা এই যে পিরিয়ডটা 16 থেকে 19 দিয়ে দেবো। এগুলো কিন্তু অর্ডার করেই করেছে বিগত সরকার। আমরা দেখলাম ঠিক আছে, যেহেতু সরকার বলেছে এবং সেটা ইন্দু মালহোত্রা কমিটিকেই বলেছে 16 থেকে 19, সেটা কিন্তু ডিএটা পেল। যারা ইন সার্ভিস অর্থাৎ কর্মরত তারাও পেল, তাদেরকে দেওয়া হয়েছে প্রভিডেন্ট ফান্ডে, গ্রুপ ডিকে দেওয়া হয়েছে ক্যাশ, আর অবসরপ্রাপ্ত কর্মচারীদেরও ক্যাশ দেওয়া হয়েছে। কিন্তু সেটা অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে দেয়নি। অর্থাৎ সেই টোটাল ক্যালকুলেশনটাতে যদি 100 টাকা হয়, 43-44 টাকা দিয়েছে, মানে অর্ধেকেরও কম দিয়েছে। অর্থাৎ এটা আমরা মানব না, কারণ সরকার কি করেছে, নিজস্ব নিয়মে একটা ডিএ ক্যালকুলেশন করে দিয়েছে। সেক্ষেত্রে হঠাৎ করে আমরা দেখলাম গত পরশুদিন একটা লামসাম টাকা বিভিন্ন ট্রেজারি গুলোতে ঢুকে গেছে, এবং সেখান থেকে অবসরপ্রাপ্ত কর্মচারীদের পেনশন হিসাবে ট্রিট হয়েছে। আমাদের কাছে বারবার ফোন আসছে, এটা আমি বলেছি, আমাদের কাছে বারবার ফোন এসছে যে মলয়বাবু আমাদের পেনশনের তো মেসেজ এসছে, আবার একটা পেনশনের মেসেজ আসছে যেটা হচ্ছে পেনশন যেটা পাই তার থেকেও বেশি। কি ব্যাপার আমরা তো বুঝতে পারছি না। আমরাও তাদের কথা শুনে আমরা নিজেরাও ধন্দে পড়ে গেলাম, কারণ আমরা তো জানি না এই বার্তা তো সরকার দেয়নি যে কোনো বকেয়া দিয়ে আবার ঢুকে যাচ্ছে, সেটা দেয়নি। আবার এরিয়ার দিয়ে কথাটা উল্লেখ নেই কারো, মানে হিসেব মেসেজে এরিয়ার ডিএর কথাটা উল্লেখ নেই, পেনশন কথাটা উল্লেখ আছে। একটা এরিয়ার দিয়ে ঢুকছে কিন্তু পেনশন কথাটা উল্লেখ আছে, সেটা তো একটা আশ্চর্য ব্যাপার। সেটা কায়দা করেছে কিনা জানি না, যেহেতু এটা কত শতাংশ হারে ঢুকলো এই টাকাটা সেটাও কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। তবে কর্মচারীরা বলেছে যে বিগত দিনে যেভাবে যেই শতাংশ হারে ডিএটা দিয়েছে সেটাই ঢুকিয়ে দিয়েছে। তাহলে আমরা প্রশ্ন করলাম, তাহলে কি বিগত সরকার যেভাবে দিয়ে দিয়েছে বর্তমান সরকারও কি সেইভাবে দিয়ে দেবে? আর একটা প্রশ্ন সঙ্গে সঙ্গে আমরা করেছি যে একটা সরকারের এতগুলো টাকা কর্মচারীদের ব্যাংকে ঢুকে যাচ্ছে, কোনো নোটিফিকেশন নেই, কোনো নোটিফিকেশন জারি না করে এইভাবে হয় কিভাবে জানি না। এটা শুনেছে ঠিকই, তারা নিশ্চয়ই চিন্তাও করেছে যে এতগুলো টাকা যদি নোটিফিকেশন ছাড়া ঢুকে যায়, বিরোধী দলগুলো তো তা নিয়ে প্রশ্ন তুলবেই। তা সেক্ষেত্রে যাই হোক, সে পরিপ্রেক্ষিতে বলল যে ইন্দু মালহোত্রা কমিটির বৈঠকটা পরবর্তী আপনাদেরকে আবার ডেকে ডিএটা যাতে আপনারা একদম সর্বোচ্চ আদালত যা বলেছে ইন্দু মালহোত্রা কমিটি যা বলবে ঠিক সেইভাবেই আমরা ডিএটা দেব, আর কয়েকটা দিন আমাদের সময় দিন। আমরা বললাম যে দেখুন, হ্যাঁ খোদ রাজ্য সরকারি কর্মচারীরা পেয়ে গেছে, অবসরপ্রাপ্ত কর্মচারীরা পেয়ে গেছে, কিন্তু গ্র্যান্ট ইন এইড অর্থাৎ
শিক্ষক অশিক্ষক বোর্ড কর্পোরেশন পৌরসভা পঞ্চায়েত লাইব্রেরিয়ান যারা আছে তারা একটা পয়সাও পায়নি। কিন্তু বিগত সরকার, সবসময় আমরা বলেছি যে বিগত সরকার দেয়নি, কিন্তু বিগত সরকার যে তাদের নোটিফিকেশন জারি করেছিল, তাদের সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছিল ক্যালকুলেশন করে ফিনান্সে পাঠাও। সেই সংশ্লিষ্ট দপ্তরগুলো এই যে গ্র্যান্টিন এইড কর্মচারীদের হিসেব নিকেশ করে ফিনান্সে পাঠিয়েছে। এই তো মাননীয় অ্যাডিশনাল চিফ সেক্রেটারি ফিনান্স আছে, তিনি নিশ্চয়ই জানেন। কিন্তু ফিনান্স থেকে কোনো কনকারেন্স দেয় যায়নি, যার জন্য তাদের সংশ্লিষ্ট দপ্তরগুলো ডিএটা দেয়নি। তা তাদেরও যাতে ডিএটা হয়, হ্যাঁ এটাও বলেছি। অনেকে প্রশ্ন করে যে যেহেতু আপনারা গভর্নমেন্ট এমপ্লয়ি না, তার জন্য তাদের ডিএ দেবে না। আমরা সেটাও বিশ্লেষণ করে দিয়েছি। দেখুন, হ্যাঁ গ্র্যান্টিন এইড কর্মচারীরা খোদ সরকারি কর্মচারী নয়, কিন্তু আমরা তো রোপা মেনে মামলাটা করেছি। রোপাতে তো বর্ণিত আছে যে ডিএ কিভাবে দিতে হবে, কাদের কাদের দিতে হবে, তারা তো ডিএ পায়। তাদের তো বেতনটা ওই রোপা মেনেই হয়, তারা যে পেনশন পায় রোপা মেনেই হয়। তাহলে খোদ রাজ্য সরকারি কর্মচারীরা পেলে গ্র্যান্টিন এইড কর্মচারীরা পাবে না কেন? অনেকটা কাজ তো এগিয়ে আছে। তাহলে তাদেরটা যাতে দেওয়া হয় সেই ব্যাপারে আপনারা একটু চিন্তা ভাবনা তো আপনাদের করতেই হবে। সেই ব্যাপারে একটা কথা বললো, বলে ঠিক আছে আমরা এটা দেখছি। এগুলো সবই লিখিত বার্তা, লিখিত ভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর যে অ্যাডভাইসারি যে যিনি আছে মাননীয় সুব্রত গুপ্ত, তিনি সেগুলো নোট করছেন, আর পাশেই বসেছিল, আমি দেখছিলাম। এবার আমরা বলেছি যে একটা বিশাল সংখ্যক কর্মচারী যারা কলকাতা কর্পোরেশন এলাকায় থাকে, অবসরপ্রাপ্ত কর্মচারী যাদের বয়স ৮০, ৮৫, ৯০, এমনকি প্রায় ১০০ ছুঁই ছুঁই, অসুস্থ, মারাত্মক ব্যাধিতে আক্রমণ, তারা একটা পয়সাও পায়নি। আমাদের কাছে ফোন করে বলছে যে মলয়বাবু আমরা কি এই জীবদ্দশায় ডিএটা পাবো না? তখন এই বার্তাটা শুনে জিজ্ঞাসা করলো ক্যালকাটা কর্পোরেশন, এটা হয়তো ধারণাই ছিল না। তখন অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বলল যে এই ঘটনা, কিন্তু ব্যাংক কোনো ডাটা পাঠাচ্ছে না, ব্যাংক ডাটা না পাঠানোতে আমরা ক্যালকুলেশন করতে পারছি না। তখন আমরা বললাম আপনারা বলছেন ব্যাংক ডাটা পাঠাচ্ছে না, আমরা যখন এজি বা ব্যাংকে খোঁজ নিচ্ছি তারা বললো আমরা ডাটা পাঠিয়ে দিচ্ছি, কিন্তু ফিনান্স ডিপার্টমেন্ট কোনো ক্যালকুলেশন করে পাঠাচ্ছে না, যাই তাদেরকে দেওয়া হচ্ছে না। এইভাবে যদি মানে টান পড়ে চলে তারা কবে পাবে? তখন তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলল যে আপনি ব্যাংকগুলোকে, ব্যাংকের অফিসারদের ডেকে এটা ইমিডিয়েট সমাধান করুন। এইটাও মানে প্রায়োরিটি ভাবে রেখেছে, আমরা দেখলাম। তারপরে শ্যামলবাবু বলেছিল যে দেখুন অনেক তো ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল এখন তো লোক নিয়োগ হয়ই না, এদেরকে দিয়েই আমরা দেখেছি যে বিগত সরকার সরকারি দপ্তরগুলো চালাচ্ছিল। তাহলে তাদের যদি রেগুলারাইজড করা যায়, অনেক ওয়ার্ক চার্জ কর্মী আছে, তাদের রেগুলারাইজ করা না না করার জন্য তারা ডিএটা ঠিকমতো পাচ্ছে না, এগুলোর ব্যাপারটা একটু যদি আপনারা দেখেন খুব ভালো হয়। তখন বললো দেখুন ব্যাপারটা হলো এই যে ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল এইসব কর্মীদের যদি আমরা স্থায়ী করে দিই, এত বেকার, আমরা তো কর্মচারী নিয়োগই করতে পারবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি ৫০,০০০ কর্মী এই ডিসেম্বরের মধ্যে আমরা নিয়োগ করব। এখন দেখুন এই ব্যাপারগুলো কিছু কিছু ক্ষেত্রে আমরা তো তখন বলতে পারি না ওইগুলো নিয়োগ করার দরকার নেই, আপনি এদেরকে আগে রেগুলারাইজড করুন। কেন একটা রাজনৈতিক দল তো চাইবেই যারা একদম বেকার, যারা পড়াশুনো করে শিক্ষিত হয়ে বসে আছে, তারা কাজের জন্য তো লালায়িত। তাই শুধু আমরা বলেছি তাহলে তাদের যে বেতন বৃদ্ধির ব্যাপারগুলো একটু আপনারা নজরে রাখবেন, এই বার্তাটাই দিয়েছি। তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকটাতেই কিন্তু একদম পোলাইটলি ভাবে মাননীয় মুখ্যমন্ত্রী, যেটা ভালো লেগেছে, কোনো আমাদের উচ্চস্বরে কোনো কথা বলেনি, আমরা বরং একটু গলা চড়িয়েই বলেছি, কিন্তু আমাদের উপরও কোনো রাগ করেনি, এটা আমাদের খুব ভালো লেগেছে। একজন মুখ্যমন্ত্রী, একসময় হয়তো শুভেন্দুবাবু বলতাম আমরা, কিন্তু এখন তো তিনি মুখ্যমন্ত্রী, আমাদের দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী, সভার মুখ্যমন্ত্রী, সম্মানীয় মুখ্যমন্ত্রী,
তিনি আমাদের সঙ্গে যেভাবে ব্যবহার করেছে, যেভাবে কথাবার্তা বলেছে, আমরা আপ্লুত, এর মধ্যে কোনো কিন্তু নেই। তবে আবারও আপনাদেরকে বলে দিই যে সরকার কোনো সময় কর্মচারীদের বন্ধু হতে পারে না। তাই যতক্ষণ না এগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে বা হওয়ার সম্ভাবনা আমরা দেখছি, সেটা বিশ্বাস করাটা সত্যি কথা বলতে কি একটুখানি কিন্তু থাকেই। কারণ বিগত সরকারের আমলেও আমরা দেখেছি তার তিনিও অনেক প্রতিশ্রুতি দিয়েছে। এখন দেখা যাক, আমরা ওয়েট করছি সরকার কি করে।